রিমা বিশ্বাসের লেখা গল্প বোধোদয়। ফ্যানের তলায় বসে শার্টের বোতামগুলো পটাপট খুলতে খুলতে অভিজয় সবে পিঠটা সোফায় ঠেকিয়েছে। বৌদি টুংটাং শব্দে কাপে চামচ নাড়াতে নাড়াতে সামনে এসে দাঁড়ালো। বলল, ওই অভি, একটা কথা রাখতে হবে কিন্তু, বুঝলে? অভিজয় মুখের কোনো পরিবর্তন না করে বলল, পারবো না। চমৎকার, লাভ হবে না, পাষণ্ড। এবার হেসে ফেলল অভিজয়। হাতটা বাড়ালো কাপ নেওয়ার জন্য। মধুবন্তী তৎক্ষণাৎ হাত টেনে নিল। এই চা আমি বানিয়েছি আমার পরম পূজ্য শ্বশুর মশাইয়ের জন্য। এখন কি পৌরাণিক সিরিয়াল টিরিয়াল চলছে টিভিতে? তুমি আমার কথা শুনবে কি না? জাস্ট অফিস থেকে ফিরছি বৌদি, ঘেমে নিয়ে একসা। তোমার মনে এতটুকু দয়া মায়া নেই? বলি একটু জিরোতে দিলে তোমার কি যাবে? কোথায় দেওরকে এক কাপ চা দেবে সঙ্গে তা নয়, খালি এই করো ওই করো। সোফা থেকে উঠে ঘরের দিকে পা বাড়ালো অভিজয়। তোয়ালে কাঁধে চাপিয়ে বাথরুমে ঢুকবে, মধুমন্তী গলা খাঁকারি দিল। চাও আছে, টাও আছে। বৌদি তো সীতার মতনই সব ডিউটি পালন করে। দেওরটার লক্ষণ হলো না, এই যা আফসোস। মধুমন্তী দীর্ঘশ্বাস ফেলল। ঘুরে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে অভিজয় বলল, কোন রাবণ বধ করতে হবে শীতে মাতে? বধ নয়, বোধ। তোমার দাদার বোধটা জাগ্রত করতে হবে। কথায় কথায় কথা শোনাচ্ছে আমি নাকি ইংলিশে ভালো নই, স্পিকিং পাওয়ার জিরো। তারই উত্তর জোগাতে স্পোকেন ইংলিশ ক্লাসে জয়েন করছি। কোনো ইনস্টিটিউট নয়, সিম্পল একজনের বাড়ি, মহিলা টিচার। তা যাও না, আমার তাতে দরকার পড়বে কিসে? তুমি আমাকে ওখান থেকে নিয়ে আসবে, এইটাই শর্ত। কারণ ক্লাস ওভার হবে রাত 9টায়। তখন একা ফেরাটা তোমার মা বা দাদা অ্যালাউ করবে না। তা দাদাকে বলো না কেন? এবার মাথা ঝাঁকিয়ে মধুমন্তী রাগের সঙ্গেই বলল, সেই বলদটা তো আমি। যুগটা যে কলি, লক্ষণ সীতার জন্য কত কি করেছিল, আর কলির কেষ্ট আমার দেওরটি। মধুমন্তীকে কথা শেষ করতে না দিয়ে সামনে ঝুঁকে করজোরে অভিজয় বলল, জো আজ্ঞে মাতে, তাই হবে। আর তোমার ক্লাব রোজ নিয়ে আসতে হবে? দুপাশে মাথা নেড়ে মধুমন্তী বলল, সপ্তাহে 3 দিন। তবে 3 দিনের জন্য বরদাস্ত করতে হবে জুদাই। আহা, লম্বি জুদাই। ভুরু কুঁচকে অভিজয় তাকালো। মস্করা হচ্ছে? না ভ্রাতা, মস্করা নয়। দেখা গেল হয়তো ওই ক্লাসে কাউকে এমন মনে ধরলো যে তখন আমার ক্লাস থেকে দূরে থাকতে হলে হয়তো তোমায় গান ধরতে হবে, লম্বি জুদাই। মধুমন্তী খিলখিল করে হাসছে। অভিরাজ বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বৌদির আবদার না মানা ছাড়াও উপায় নেই। বৌদি করেও যে প্রচুর। অভিরাজের মনোমতন রান্না, দাদার পছন্দকে আমল না দিয়ে নারকোল দিয়ে দক্ষিণী চিকেন। জন্মদিনে কেমন মনে করে আনলো অভিজয়ের ফেভারিট রঙের শার্ট। জ্বর হলে কেই বারবার উঁকি মেরে বলে, আর কতদিন জ্বালাবে অভি? আর ওই প্রশ্নের ভিতর যে বৌদির মনের ব্যাকুলতা লুকিয়ে থাকে, তাও কি আর জানতে বাকি থাকে অভিরাজের? তাই বৌদির পিছনে লাগলেও বৌদির আবদার ফেরানো মুশকিল। যদিও বৌদিকে প্রথম দিন আনতে যাওয়ার আগে অভিরাজ একটুও আঁচ করতে পারেনি যে এই ইংলিশ টিউটার অভিরাজের রাতের ঘুমও কেড়ে নিতে পারে, বা অভিরাজকে নিজেকেও এই বাড়িতে আসার জন্য প্রহর গুনতে হতে পারে। বড় 3 তলা বাড়ি, প্রাচীর ঘেরা বাউন্ডারি, গেট জোড়া মাধবীলতা ফুল। বাগানে রয়েছে কিছু ফুল গাছ, যা রাতের অন্ধকারে তত ভালোভাবে বোঝা না গেলেও কালচে ঝোপের অস্তিত্ব তাদের উপস্থিতি জানান দিচ্ছে। অভিরাজ বাড়ির বাইরে লম্বা বারান্দায় বেঞ্চে বসে অপেক্ষা করছিল। হাই পাওয়ারের বাল্ব জ্বলছে, চারপাশে হলদে আলোয় উজ্জ্বল। বাগান থেকে মাঝে মাঝে উড়ে আসছে মিষ্টি ফুলের সুবাস। বাতাসটা ঠান্ডা। ক্লাস চলছে বারান্দা লাগোয়া ঘরে। একটা মিষ্টি কণ্ঠস্বরের খুব নরমভাবে ওঠানামা, ইংলিশে কথা চলছে। মনে হয় হোম টাস্ক দিচ্ছে। ওই গলার স্বর তার মালিককে দেখার জন্য মনের উৎসুককে খোঁচা মারছে। অভিরাজ মানসপটে দেখতে পাচ্ছিল লম্বা রোগা একটা মেয়ে, মাথার চুল লম্বা, তার লম্বা গ্রীবা দুলিয়ে হাসছে। যখন হাসছে তখন মুক্তোর মতন দাঁতগুলো চারিপাশে আল ঝরিয়ে চলেছে। রংটা নয় ফর্সা নয় চাপা, মুখের অবয়বও যেন স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে।
ভাবনার মাঝে ফুল স্টপ পড়ল বৌদির গলায়। স্বভাব মতো হেসে হেসে মধুমন্তী কিছু একটা বলছে দরজার দিকে মুখ করে। তারপর অভিরাজের দিকে হাতের ইশারা করে ডাকল। অভিরাজ উঠে যেতে যেতে বলল, ম্যাম, এই আমার দেওর। বেচারা অফিস ফেরত ক্লাবে না গিয়ে পারে না, কিন্তু এখন আমাকে নিতে আসছে। খুব শান্ত আর বাধ্য ছেলে। আমার তো ভাই নেই, ও পুরো আমার ভাইয়ের মতন, এক নাগারে বলে গেল মধুমন্তী। কেন জানি এমন স্তুতিতে অনভ্যস্ত অভিরাজের বড্ড লজ্জা করছিল। দু একজন মহিলা, কয়েকটা মেয়ে বারবার অভিরাজের মুখের দিকে তাকাতে তাকাতে চলে গেল। কেউ কেউ হাসি মুখে দাঁড়িয়েই রইল। ওদের দেখে অস্বস্তিটা বাড়ছে। তবে সম্মুখবর্তিনী হুবহু কল্পনার মতন না হলেও মিল আছে অভিরাজের একটু আগে কল্পনা করা মেয়েটির সঙ্গে। মেয়েটির গলার স্বর যেমন বলছিল, মেয়েটির বয়স তেমনই। অল্প বয়স, ফর্সা রং, চেহারা রোগা নয় আবার মোটাও না, মেদ নেই, তবে চওড়া মজবুত, অনেকটা খেলোয়াড়দের মতন ফিগার। উন্নত গ্রীবা, প্রশস্ত বক্ষ, ক্ষীণ কোটি, চওড়া নিতম্ব, বেনিটা কাঁধের পাশ দিয়ে বুকের কাছে থোক করা, পরনে সমুদ্র সবুজ রঙা শিফন শাড়ি। হাসি মুখে তাকিয়ে শুনে চলেছে মধুমন্তীর স্তুতি। অভিজয়ের বুকটা ধকধক করছে, একটু জোরেই। মেয়েটা সুন্দর তো বটেই, তবে তার জন্যই কি হৃদয় তার গতিবেগ বাড়িয়ে প্রতিস্পন্দন আগাম সতর্কবার্তা পাঠাচ্ছে? অভিজয়, সামলে যাও, সামলে যাও, নইলেই বিপদ। নাকি বলছে এই সেই মেয়ে যার জন্য এ যাবতে রজনী জাগ্রত নয়নে পার করা? বাহ, এমন দেওয়ার তো ভাগ্য করে পেতে হবে। ঠিক বলেছেন ম্যাডাম, একদম ঠিক। টিউটর ম্যাডামের কথা সুর ধরে তাল মেলালো মধুমন্তী। মেয়েটি স্নিগ্ধ হেসে বলল, আপনার নাম কি? মানে নাম ধরে ডাকবো, না বলবো বৌদির লক্ষণ? অভিজয় কিছু বলতে যাচ্ছিল, তার আগেই মধুমন্তী বলল, ওর নাম অভিজয়, আমরা অভি ডাকি। আর অভি, উনি হলেন লোপামুদ্রা রয়। অভিজয় করজোড়ে নমস্কার জানালো। হেসে লোপামুদ্রা প্রতি নমস্কার জানিয়ে বলল, আমার কিন্তু লক্ষণ নামটা বেশি পছন্দ। অভিজয় হাসল, বেশ তো, আপনি নয় ওই নামেই ডাকলেন। কিন্তু তখন আবার একটা মুশকিল হতে পারে। কি বলুন তো? লোপামুদ্রার বদলে আমি আপনাকে উর্মিলা না ডেকে বসি? অভিজয়ের মনে হলো এটা বলা ঠিক হলো না। উনি মস্করা না বুঝলে রেগে যেতে পারেন। এক অল্প বয়স্কা মহিলার সঙ্গে সদ্য পরিচিত এক যুবকের হেন তামাশা কতটা অনুকূল, যদিও সঙ্গে মধুমন্তী আছে। কিন্তু সেই শঙ্কা কাটল লোপামুদ্রার হাসিতে। হো হো করে হেসে লোপামুদ্রা বলল, আপনার কমিক টাইমিংয়ের প্রশংসা করতে হয়। যা, একেবারে যে হাসিতে উড়িয়ে দিলেন ম্যাডাম কথাটা। হাসি মুখে বলল অভিজয়। লোপামুদ্রা হাসি মুখে চেয়ে রইল। আর ওই হাসি হাসি মুখ যে ঘুম কেড়ে নিল অভিজয়ের। রাতে শুয়ে চোখ বুঝলেও যে ওদের ফুলের বাগানের গন্ধ পায়, কানে আসে সুরেলা কণ্ঠ। রোজ দিন অবশ্য দেখা হয় না। মধুমন্তী এক একদিন ব্যস্ত পায়ে বেরিয়ে এসেই তাড়া লাগায়, চলো চলো অভি, আজ লেট হয়ে গেল। কোনোদিন ঘরের দিকে মুখ করে বাই ম্যাডাম বলেই বিদায় জানায়। অভিজয়ের যেন অভিমান হয়, কখনো বা খারাপ লাগে। মনে হয় একদিন কি ইচ্ছে করে বাইরে বেরিয়ে আসতে পারে না লোপামুদ্রা? জানে তো বাইরে রয়েছে অভিজয়। নাকি সেদিনের উর্মিলা বলাটা হাসি মুখে নিলেও ভিতর ভিতর অসন্তুষ্ট হয়েছে একবিংশ শতকের উচ্চশিক্ষিতা এই রমণী। ঘরের বাইরে অপেক্ষা করেও যার দেখা মেলে না, আকস্মিকভাবেই তার মুখোমুখি হওয়া গেল রাস্তায়। অভিজয় অফিসের কাজে ব্যাংকে গিয়েছিল। বাইরে তখন রোদের শাসন। রোদ চশমাটা চোখে দিয়ে অভিজয় রাস্তা ক্রস করবে, তখনই কেউ যেন ডাকলো নাম ধরে, অভিজয় বাবু। অভিজয় ফিরে তাকালো। হলুদ সাদা ছোপ ছোপ শিফন শাড়িতে লোপামুদ্রা, চোখে পিঙ্ক শেডের সানগ্লাস, গলায় মুক্তোর হার, হাতের বড় বড় শপিং ব্যাগ দেখে মনে হচ্ছে শপিং করে ফিরছে। এগিয়ে এসে বলল, চেনা যাচ্ছে? আরে কি সৌভাগ্য যে আমাকে চেনা গেছে। অভিজয় বলল, এখানে কোথায়? কাজে এসেছিলাম। আবার কাজে যাচ্ছেন? তেমন ব্যস্ততা নেই। আপনি কত দূর? বাড়ি। কফি খাবেন এই গরমে? অভিজয় লজ্জা পেল। মাথা নিচু করে নিতে লোপামুদ্রা বলল, তবে কোল্ড ড্রিঙ্ক খাওয়া যায়। বেশ কাটল দিনটা।
অভিজয়ের মন মেজাজ ফুরফুরে করছে লোপামুদ্রার গন্ধ। ফেরার সময় পথের দুটো বাচ্চা আগে আগে ঘুরঘুর করছিল আর হাত পাচ্ছিল। অভিজয় প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করে 20টা টাকা দিতে যাচ্ছিল। লোপামুদ্রা বারণ করে বলল, তার চাইতে চলুন না, এদের কিছু খাইয়ে দিই। রুক্ষ শুষ্ক চুলের খড়ি ওঠা ত্বকে দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। জামা কাপড়ের অবস্থাও ছেঁড়া ফাটা। ওদের একটা রাস্তার ধারের ফুড কর্নারে নিয়ে গিয়ে দুটো চিকেন রোল কিনে দিল লোপামুদ্রা। ওরা যখন বেঞ্চে বসে পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে, তখন তাদের দিকে একদৃষ্টে চেয়ে রইল ও। অভিরাজকে বলল, এদের হাতে টাকা দিলে এরা আর কতটুকু পায় বলুন? যারা এদের ভিক্ষে করতে পাঠায় তাদের বড় বিজনেস, সব ভাগ করা থাকে। অভিজয় বলেছে, আপনি স্ট্রিট চাইল্ডদের নিয়ে কাজ করেন নাকি? অভিজয়ের দিকে ফিরে হেসে লোপামুদ্রা বলেছে, না, তবে ইচ্ছে করে। একটা মেয়ের কত গুণ, কত রূপ, কত স্নিগ্ধতা। অভিজয় যখন লোপামুদ্রার গুণে মগ্ন, তখন ঘরে এসে হাঁকল মধুমন্তী। হাতে বেসন গোলা পাত্র, তা ক্রমান্বয়ে ফেটিয়ে চলেছে। ওই অভি! এমন সুন্দর ভাবনার মাঝে কি বৌদির ওই অভি শুনতে ভালো লাগে? ওই অভি মানেই কোনো কাজ পড়বে এক্ষুনি। অভিজয় সোজাসুজি বলল, পারবো না। বেসন ফেটাতে ফেটাতে মধুমন্তী বলল, বাহ, বেশ, লক্ষণ সীতার জন্য কত কি করেছিল। আর ইনি? লোপা ম্যামের বইটা আজই ফেরত দেওয়ার কথা, ওনার ক্লাসে লাগবে। আমি যেতাম, কিন্তু তোমাদের এই রাবণের ফ্যামিলিতে রোজই তো কেউ না কেউ আসছে, তাই বলা। কিন্তু উনি তো। মধুমন্তীর ঘরের বাইরে পা দেওয়ার আগেই অভিরাজ তড়াক করে বিছানা ছেড়ে উঠে পড়ল। মধুমন্তীর সামনে এসে বলল, অনলি ফর ইউ, নইলে ছুটির দুপুরে এমন রোদে কোথাও বেরোতে মন চায়? থ্যাংক ইউ ব্রাদার, আজ পকোড়া 4টে এক্সট্রা মিলবে। বুকে চাপা আনন্দ আর উৎসাহের মিশ্রণ নিয়ে অভিরাজ পৌঁছল লোপামুদ্রার বাড়িতে। একতলাটা ফাঁকা, বোঝা যাচ্ছে আজ কোনো টিউশন নেই। দুপুরের চড়ার রোদে বাগানের গাছগুলো ঝিমোচ্ছে। অভিরাজের হঠাৎই সংকোচ হলো। মনে হলো, এভাবে দুপুর 12টায় কারোর বাড়িতে আসাটা কি ঠিক হলো? তারপর মনে হলো, বৌদি তবে পাঠালো কেন? ও তো নিয়মিত আসে, বুঝেই পাঠিয়েছে নিশ্চয়ই। তবু চাপা শঙ্কা হুঁশিয়ারি দিচ্ছে ভর দুপুরে বই দিতে আসাটা বড্ড বাড়াবাড়ি রকমের হ্যাংলামো। এটা বুঝতে পেরে যদি হাসে লোপামুদ্রা, বা একটু হেও চোখে দেখে, তবে কি ফিরে যাবে অভিরাজ? ভাবনার সঙ্গে কার্য বেইমানি করে বসল। অভিরাজ নিজের অজ্ঞতাবশতই চাপ দিয়ে বসল কলিং বেলে। ঝ্যাক করে বেজে উঠল কলিং বেল। কিছুক্ষণ পর দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা, মোটাসোটা চেহারার, ঘরোয়া শাড়ি পরা। অভিরাজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। অভিরাজ বলল, লোপামুদ্রা আছেন? মহিলা কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থেকে দরজা ছেড়ে দাঁড়ালো, তারপর বলল, ভেতরে আসুন। বাইরের ঘরে বসিয়ে মহিলা বোধহয় ভিতরে গেল লোপামুদ্রাকে ডাকতে। অভিজয় লম্বা একটা বেঞ্চে বসে, বোঝা যাচ্ছে এখানেই রোজ ক্লাস নেয় লোপামুদ্রা। সামনে একটা কাঠের বোর্ড আছে। ঘরটা নতুন রং করা, জানলাগুলোও তাই। সবুজ হলুদ কম্বিনেশনে ঘর রং করা, জানলাগুলো গোল্ডেন ব্রাউন। মহিলা দরজার কাছে এসে বললেন, আপনাকে দোতলায় যেতে বললেন। চওড়া সিঁড়ি পেরিয়ে দোতলায় উঠতেই দেখা হয়ে গেল লোপামুদ্রার সঙ্গে। সিল্কের মতন চুল, মাখনের মতন ত্বক আর ঝকঝকে হাসি। আসুন অভিরাজবাবু। স্মিত হেসে অভিরাজ বলল, আপনাকে বিরক্ত করলাম? আসলে বৌদি বলল আপনার একটা বই নাকি না দিলে খুব অসুবিধায় পড়তেন আপনি, তাই। সামনে সোফার দিকে নির্দেশ করে অভিজয়কে বসতে বলল লোপামুদ্রা। ভাগ্যে মধুমন্তীদির এরকম মনে হলো, নইলে তো আর আপনি আসতেন না। একা একা আমি ভীষণ বোর হচ্ছিলাম। একা কেন? জানতে চেয়ে অভিজয় বিব্রত বোধ করল। লোপামুদ্রা ওর অবাধ্য চুলগুলো গোছ করতে করতে বলল, আমি বেশিরভাগ সময় একাই থাকি। মা মারা যায় যখন, তখন আমি ক্লাস 4-এ পড়ি। বাবা বিজনেসের জন্য বেশিরভাগ সময়টায় বাইরেই থাকেন, তাই একা। তবে আজ বরুণের আসার কথা ছিল, সেও ফোন করে বলল তার নাকি কাজ পড়ে গেছে। দেখুন না, এমন সময় বলল যে আমি আর কোনো প্ল্যান করতে পারলাম না। অবশ্য একদিকে ভালোই হয়েছে, নইলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে আপনি আমাকে পেতেন না। অভিজয় আন্দাজ করতে পারছিল বরুণকে, তবু যেন ন্যূনতম সংশয় দূর করতে পারলে হয়তো বেশি নিশ্চিন্ত হওয়া যেত। এই আশায় কিছু একটা বলতে যাচ্ছিল,
কিন্তু তার আর দরকার পড়ল না। লোপামুদ্রা নিজেই বরুণের ভেদ উদ্ঘাটিত করল। বরুণ আমার ফিয়োসে, খুব শীঘ্রই আমাদের বিয়ে হবে। ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন স্পেনে আছে। অবশ্য কিছুদিন হলো হলিডেতে ইন্ডিয়া এসেছে, তবে ফিউচারে লস ভেগাসে যাওয়ার প্ল্যান আছে। লোপামুদ্রার মুখময় ছড়িয়ে পড়ল উচ্ছ্বাস আর আনন্দের ঝলক। মোবাইল এগিয়ে দিয়ে অভিজয়কে দেখালো বরুণের ছবি। ছবি দেখে অভিজয়ের মনে হচ্ছিল, এ ছেলে চাকরি করছে কেন, এর তো ফিল্মে নামা উচিত। ক্লিন্ট শেভড গালে সবজে আভা মাখা, টিকালো নাক, চওড়া কপাল, ঘন কালো চুল। চেহারা দেখেও সুদর্শন পুরুষ বলেই মনে হচ্ছে। আস্তে করে মোবাইল ফিরিয়ে দিল অভিজয়। আচমকাই নিজেকে বড্ড ছোট মনে হচ্ছিল। অভিজয় নিজের চেহারা নিয়ে ভাবেনি এর আগে। মাঝারি উচ্চতার, মাজা গায়ের রঙের সাধারণ চেহারার বাঙালি ছেলে। চোখে চশমা আছে, মুখে হয়তো বা বুদ্ধিদীপ্ততার ছাপ আছে। আছে নম্রতার, ভদ্রতার ছোঁয়া। এর বেশি কিছুই নেই অভিজয়ের। অভিজয় লস ভেগাস কেন, চাকরির জন্য লুধিয়ানা যাওয়ার কথাও ভাবে না। মা, বাবা, দাদা, বৌদির বৃত্তে কলকাতা শহরের বেষ্টনীতে বেশ ভালো আছে অভিজয়। সেখানে বোধহয় একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছিল ছেলেটা। আজ যেন দুম করে অনেক উঁচু জায়গা থেকে একেবারে মাটিতে এসে পড়ল। বাড়ি ফিরে মনটা খারাপ হয়ে রইল। লোপামুদ্রা মেয়েটা তো বেশ ভালো, কত কথা বলল, ফ্রুট কেক আর কফি খাওয়ালো জোর করে। অভিজয় খেতে চাইছিল না। লোপামুদ্রা বলল, কেকটা ওর নিজের হাতে তৈরি। মুখে দিতেই মন ভরে যাওয়ার স্বাদ। আর তখনই অভিজয়ের মনে হয়েছে, এই কেক লোপামুদ্রা নিশ্চয়ই বরুণের জন্য বানিয়েছিল। দীর্ঘশ্বাস ফেলল অভিজয়। মানুষের মনটাও যেন কেমন, একটা অচেনা মেয়েকে দেখে প্রেমে পড়ে কি করে। পুরুষদের এটাই দোষ, সুন্দরী দেখলে আর টাল সামলাতে পারে না। নিজে পুরুষ হয়েও পুরুষ জাতটাকে মনে মনে ভৎসনাই দিল অভিজয়। তারপর কেটে গেল বেশ কয়েকটা দিন। অভিজয় অফিসের পথে। রাস্তার ট্রাফিকে আটকে পড়েছে ওর বাইক। হঠাৎই একটা গাড়ি পাশ দিয়ে এসে ধাক্কা মারল একটা ঠেলাকে। ঠেলাওয়ালা ছিটকে পড়তে লোকজন ছুটে এলো হৈ হৈ করে। অভিজয়ও এগিয়ে গেল। গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো হ্যান্ডসাম চেহারার এক যুবক। বেরিয়ে এসে জোর খিস্তি দিতে শুরু করলো ঠেলাওয়ালাকে। আশেপাশের লোকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসতে অনেকেই সরে গেল। অফিস টাইম বলে কেউ ঝামেলায় পড়তেও চাইছে না। কটা ঠেলাওয়ালা হকার গোছের লোক এগিয়ে এসে গালিগালাজ করতে ছেলেটি ওদের মুখে টাকা ছুঁড়ে দিয়ে আরও খিস্তি করল। ট্রাফিক পুলিশও চলে এসেছে এর মধ্যে। এরপর হয়তো ব্যাপারটা দফা হবে, কিন্তু ততক্ষণ অভিজয়ের সময় পেরিয়ে যাচ্ছে। ওরা দাঁড়াবার সময় নেই। কিন্তু বাইক স্টার্ট দেওয়ার সময় অভিজয়ের কেন যেন মনে হলো, এই ছেলেটার মুখটা খুব চেনা, কোথাও কি দেখেছে ওকে। অভিজয়ের একবার যেন মনে হলো, এই ছেলেটার মুখটা খুব চেনা, কোথাও কি দেখেছে একে। অভিজয়ের একবার যেন মনে হলো, এ সেই ছেলে যার ছবি অভিজয় লোপামুদ্রার মোবাইলে দেখেছিল। কিন্তু বিশ্বাস হলো না। অমন সফিস্টিকেটেড বাড়ির সঙ্গে যার সম্পর্ক, যে নিজেও হাইলি এডুকেটেড, তার ভাষা বা রুচি অমন হয় কি করে। সেদিনের পর একেবারে কাকতালীয়ভাবে ওই মোবাইলের পাত্র প্রকটিত হলো অভিজয়ের সম্মুখে। সন্ধ্যার সময় অভিজয় ফিরছিল মামাতো দাদার সঙ্গে জমিয়ে আড্ডা সেরে। রবিবার বলে অফিস ছিল না। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অভিজয় বারবার ঘড়ি দেখছে বাসের আশায়। ঠিক তখনই একটা স্টিল রঙা গাড়ি এসে দাঁড়ালো অভিজয়ের সামনে। গাড়ির ভিতর থেকে একটা চেনা কণ্ঠস্বর ডাক দিল, অভিজয় বাবু যে। অভিজয় চোখাচোখি হলো লোপামুদ্রার সঙ্গে। গাড়ির ভিতরে লোপামুদ্রা। অভিজয় গাড়ির কাছে যেতে লোপামুদ্রা বলল, উঠে পড়ুন না আমাদের গাড়িতে, আমরা বাড়ির দিকেই ফিরছি, আপনাকে ড্রপ করে দেব। অভিজয় হালকা হেসে বলল, নো থ্যাঙ্কস, আমি বাসেই চলে যাব। কেন, আসুন না। অভিজয়ের যেতে ইচ্ছে মোটেই করছিল না, তাই বলল, আসলে আমার অন্য একটা কাজ রয়েছে, মানে এখনই বাড়ি ফিরছি না। ওহো, বাই দ্য ওয়ে, মিট বরুণ। ড্রাইভিং সিটে বসে থাকা যুবককে ইশারা করে দেখালো লোপামুদ্রা। যদিও সেই যুবক অভিজয়ের দিকে কোনো আগ্রহ দেখালো না, বরং মিলিটারি মেজাজে সোজা তাকিয়ে রইল। লোপামুদ্রাই জোর করল, বরুণ, হি ইজ অভিজয়, আমার স্টুডেন্টের দেওর। বরুণ একবার শুধু তাকালো। সৌজন্যতার দৃষ্টি বা হাসি কোনো কিছুই দেখা গেল না বরুণের কাছ থেকে। ওকে দেন, আপনি যখন যাবেন না তবে চলি অভিজয়বাবু, লোপামুদ্রা বলল। ওদের গাড়িটা বেরিয়ে যেতে অভিজয়ের আর এক ফোঁটাও সন্দেহ রইল না
যে এই বরুণই সেদিনের খিস্তি খেউর করা যুবক। আশ্চর্য লাগলো অভিজয়ের। এমন ভালো ফ্যামিলি ছেলের মুখের ভাষা এমন বস্তিবাসীর মতন হয় কি করে? আর লোপামুদ্রা কি জানে না ও কেমন ছেলে? নাকি ওর কাছে সাধু সেজে থাকে এই খল? কেমন যেন শঙ্কা বোধ করলো অভিজয় মেয়েটার জন্য। একবার মনে হলো ওকে সাবধান করা দরকার, বলা দরকার নিজের পছন্দকে একবার যাচাই করে নাও, নইলে তো আফসোসের সীমা থাকবে না। তারপর মনে হলো কি দরকার, অভিজয় যদি ছেলেটার সঙ্গে না মিশেও জানতে পারছে সে কেমন, তবে কি লোপামুদ্রা ওর সঙ্গে ঘুরে বেরিয়ে কথা বলে কিছুই বুঝছে না? অত বাচ্চা মেয়ে তো নয় লোপামুদ্রা। আর একটু আগে বরুণ যে ডাঁটে বসে রইল তা দেখেও তো লোপামুদ্রার ওর বদমেজাজ সম্পর্কে কিছু আন্দাজ করা উচিত। দিন কাটে, সময় পেরোয়, কিন্তু লোপামুদ্রার মোহজাল থেকে যে বেরিয়ে আসতে পারে না অভিজয়। লোপামুদ্রার কথা চলেই আসে মনে, না চাইতেও, কাজের ফাঁকে, ঘুমের মাঝে, রাস্তার ভিড়ে, স্নান ঘরে, যখন তখন হাজির হয় লোপামুদ্রা। এতে যেন মনে দিন দিন চাপ বেড়ে চলেছে অভিজয়ের। যে মেয়ে কোনোদিনও অভিজয়ের হবে না তাকে নিয়ে ভাবা কি ঠিক? এখনও বৌদিকে আনতে যেতে হয়, শুনতে হয় ওর মিষ্টি কণ্ঠস্বর, চঞ্চল হাসি, কথার মাধুর্য। একদিন লোপামুদ্রা বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করে, কি অভিজয় বাবু, ভালো তো? মধুমন্তী সঙ্গে সঙ্গে বলে ওঠে, কি জানি কি হয়েছে আজকাল, বড্ড চুপচাপ থাকে। ও মা, সে কি? লোপামুদ্রা অবাক হওয়ার মতন মুখ করে। অভিজয় হেসে বিদায় নেয়। চলছিল এভাবেই, কিন্তু আরও একবার অবাক হওয়ার পালা এলো অভিজয়ের। কোম্পানির হেড অফিস ব্যাঙ্গালোর থেকে কলকাতার অফিসে আসছেন রঙ্গনাথন। তাকে ডিনার করাতে অভিজয় এলো তাজ বেঙ্গলে। রঙ্গনাথন বাঙালি নিরামিষ আইটেম খাচ্ছে আর বলছে, আপ লোগো ज़्यादा मीठा खाता, সুইট ইন কারি, ইন রাইস, ইন ফ্রাই, এভরিহোয়ার ইজ সুইট অ্যান্ড সুইট, অ্যাপ্লাই সাম অলসো। অভিজয় কথাটা রসিকতা হিসেবে নেবে না সিরিয়াসলি তা ভাবতে ভাবতে চোখের সামনে যা দেখলো তা দেখে আঁতকে ওঠার মতন অবস্থা। বরুণ একটা মেয়ের কাঁধে ভর করে টলমল পায়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে। মেয়েটা অফ শোল্ডার টপ আর টাইট শর্ট স্কার্ট পরা, পায়ে পেন্সিল হিল, মুখের প্রসাধনে উগ্রতা। মেয়েটার হাঁটা দেখে মনে হচ্ছে ওর অবস্থাও এক। অভিজয় বিস্ময়ে হতভম্ব হয়ে সেদিকে চেয়ে রইল, কিন্তু আর যেন চুপ করে থাকাটাকে যুক্তিসঙ্গত মনে করতে পারল না সে। একটা দুশ্চরিত্র ছেলেকে কোনো মেয়ে কি করে মেনে নেবে? মাতাল, মদখোর, খিস্তিবাজ লম্পটটার সঙ্গে রুচিশীল স্নিগ্ধ মার্জিত লোপামুদ্রা যে একেবারে বেমিল। ভিতরের অস্থিরতা থেকে রেহাই পেতে অভিজয় পরদিন সকাল সকালই চলে এলো লোপামুদ্রার বাড়িতে। আজ সেই মহিলা দরজা খুলল না, দরজা খোলাই ছিল। অভিজয় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সংকোচ বোধ করলেও আর কোনো দ্বিতীয় অপশন না পেয়ে সোজা দোতলায় উঠে এলো। উঠতেই শুনতে পেল লোপামুদ্রার খিলখিল হাসি আর সঙ্গে গমগমে এক পুরুষের কণ্ঠ। দরজার কাছে আসতে লোপামুদ্রা দেখতে পেয়ে চোখে বিস্ময় মাখানো দৃষ্টিতে বলল, ও মা, অভিজয় বাবু যে? অভিজয়ের দিকে ফিরে তাকালো বরুণ। লোপামুদ্রা খাটে পা মুড়ে বসেছিল ওর সামনে। দাঁড়িয়ে বরুণ হাত নেড়ে কিছু বলছিল হয়তো, তা দেখে হাসছিল লোপামুদ্রা। অভিজয়কে দেখেই বরুণের মেজাজ বদলে গেল, তা বোঝা যাচ্ছে ওর চোখ মুখ দেখে। লোপামুদ্রা খাট থেকে নেমে এসে বলল, আসুন না প্লিজ। কেমন আছেন আগে বলুন, প্লিজ বসুন। খাটের উল্টো দিকে সোফাটা দেখিয়ে দিল লোপামুদ্রা। অভিজয় বসল, বরুণ বসল খাটে। লোপামুদ্রা ইতস্তত করে খাটেই বসল বরুণের পাশে। হেসে বলল, মধুমন্তী কিন্তু বেশ ইমপ্রুভ করেছে। আচমকা বরুণ ওর হাতটা রাখল লোপামুদ্রার থাইতে। লোপামুদ্রা কেঁপে গেল। হেসে ব্যাপারটাকে লঘু করার ভঙ্গিতে সরে বসল। অভিজয়ের দিকে মুখ করে বলল, আর বলুন, শুনছিলাম আজকাল মুড ঠিক নেই আপনার। অভিজয় বলল, তা ঠিকই শুনেছেন, আজকাল যা সব চোখের সামনে ঘটছে যে মুড আর ঠিক রাখা যাচ্ছে না। বরুণ হঠাৎ খাট থেকে নেমে ঘরের বাইরে গেল। লোপামুদ্রা সেই সুযোগে পা মেলে বসলো খাটে, মনে হলো যাতে বরুণ আর বসতে না পারে সেই চেষ্টায়। কিন্তু বরুণ পরক্ষণেই ঘরে ঢুকলো। খাটের এক পাশের ফাঁকা জায়গাটায় কোনো রকমে ঠেলে ঠুলে নিজেকে সেট করে শুয়ে পড়ল। সেদিকে একবার ফিরে লোপামুদ্রা আবার তাকালো অভিজয়ের দিকে। কী সব ঘটনা ঘটতে দেখছেন? বরুণ আতশা হয়ে হাত বোলাচ্ছে লোপামুদ্রার পায়ের পাতায়। লোপামুদ্রা বিরক্তিতে পা সরিয়ে নিল। বরুণ এক হাঁচকায় পা টানল লোপামুদ্রার।
ব্যথায় লোপামুদ্রা আ করে উঠল। অভিজয় উঠে দাঁড়িয়েছে। চলি লোপামুদ্রা। লোপামুদ্রা ব্যস্তভাবে বলল, না না, যাবেন কেন, বসুন না। বলেই ধমকের সুরে বরুণকে বলল, কি করছো কি? বরুণ ফিসফিস করে কি একটা বলে হাসছে। লোপামুদ্রা সেদিকে পাত্তা না দিয়ে খাট থেকে নামতে যাবে, তখনই সোজা হয়ে বসে বরুণ বলল, এই কালা কুত্তাটার সঙ্গে কি আছে তোর? অনেক দিন ধরে দেখছি, মালটাকে দেখলে পাগল হয়ে যাস। ভাষা ঠিক করো, অনেকবার বারণ করেছি, আমার সামনে এভাবে কথা বলবে না। কেন, আমার সঙ্গে সব করতে পারিস আর মুখটা শুনতে পারিস না? বরুণ। লোপামুদ্রা ধমকালো। অভিজয় ততক্ষণে হাঁটা দিয়েছে। সিঁড়ি দিয়ে যখন নামছে তখন বুঝতে পারছে পিছন পিছন নেমে আসছে লোপামুদ্রা। অভিজয় বাবু, প্লিজ কিছু মনে করবেন না, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। অভিজয় ঘুরে দাঁড়িয়ে বলল, আমি আপনাকে খুব রেসপেক্ট করতাম লোপামুদ্রা। লোপামুদ্রার দৃষ্টিটা যেন থমকে গেল। এখন আর করতে পারছেন না? এই কদর্য ছেলেটা আপনার বয়ফ্রেন্ড? লোপামুদ্রা মাথা নামিয়ে নিল। অভিজয় বলল, আপনি প্রশ্রয় দেন বলেই কিন্তু এই ধরনের মানুষের সাহসিকতা দিন দিন বাড়ে। যাক গিয়ে, আপনার পছন্দের সঙ্গে আপনি থাকতে পারলেই মঙ্গল। আপনার অবগতির জন্য বলে রাখি, ওনার আরও অ্যাফেয়ারও আছে। দীর্ঘশ্বাস ফেলে লোপামুদ্রা বলল, আমি অনেক দূর এগিয়ে গেছি অভিজয়বাবু, আমার আর ফেরা সম্ভব নয়। ফেরা সবসময় সম্ভব লোপামুদ্রা, দরকার শুধু চ্যাঠার। দুপদাপ পায়ে অভিজয় এগিয়ে গেল। কেন যেন আজকের এই ঘটনায় সমান দোষী মনে হচ্ছিল লোপামুদ্রাকে। ওর নীরবতা কি প্রচ্ছন্ন আশকারা নয়? এদের জন্যই কি দুঃসাহসী হয়ে ওঠে না এই ধরনের বরুণেরা? কি নেই লোপামুদ্রার? ওর কাছে বরুণকে প্রত্যাখ্যান করা কি এমন কঠিন? নাকি এর পিছনেও রয়েছে লালসা, অর্থের প্রতি, প্রতিপত্তির প্রতি, বিদেশ ভ্রমণ বা বিদেশে স্থায়ী বসবাসের প্রতি? অভিরাজের মাথাটা ঝিম ধরে গেল। একটা মর্মর মূর্তি যদি হঠাৎ করে প্লাস্টিকের বলে প্রমাণিত হয়, তবে তার আঘাতটা সেই বোঝে যে এই ভ্রমে দিনের পর দিন কাটায়। অভিজয়ের সব কেমন এলোমেলো লাগছিল। মনে হচ্ছিল এই বাজারি দুনিয়ায় নম্রতা ভদ্রতার বোধহয় কোনো মূল্য নেই। বাজারে চলে কেবলই অর্থবল, যা অভিজয়ের নেই। তাই অভিজয় বড়ই ঠুনকো। এসব ভাবতে ভাবতে যখন অভিজয় জোর কদমে পা চালাচ্ছে, তখনই যেন মনে হলো কেউ ডাকছে নাম ধরে, অভিজয় বাবু, অভিজয় বাবু, একবার দাঁড়ান। অভিজয় ফিরে তাকালো। ঝাঁ চকচকে রোদে হাঁপাতে হাঁপাতে এগিয়ে আসছে লোপামুদ্রা। অভিজয়ের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, কি জোরে হাঁটেন! উফ বাবারে, কখন থেকে ডাকছি, শেষে দৌড়ে। লোপামুদ্রা জোরে জোরে শ্বাস নিচ্ছে। অভিজয় বলল, কি হয়েছে, এভাবে দৌড়ে আসলেনই বা কেন? বারে, একটু আগে যে বললেন চ্যাঠা থাকলে সব হয়। অভিজয় হতচকিত হয়ে তাকালো। লোপামুদ্রা বলল, সব চুকিয়ে এলাম। বললাম আজ থেকে তোমার সঙ্গে আর কোনো রিলেশন নেই, আমি ফ্রি। সে মেনে নিল, রেগে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলল। লোপামুদ্রা মাথা নামিয়ে নিল। অভিজয় জানতে চাইল, কি? বাদ দিন, কিচ্ছু না। কিছু যদি না হয় তবে ছুটে এলেন কেন? আপনি তো আমাকে রেসপেক্ট করতে পারেন না। এখন পারছি। যার চেতনা জাগ্রত না হয় তার কথা আলাদা। যে জাগ্রত চেতনাতে মুড়ের মতন থাকে তার উপর কি শ্রদ্ধা আসে? লোপামুদ্রা স্থির চোখে তাকিয়ে থাকে অভিজয়ের দিকে। অভিজয় বলে, একটা ভুল যখন বারবার সেই ভুলের পুনরাবৃত্তি করতে বাধ্য করে, তখন সেই ভুলকে গোড়া থেকে তুলে ফেলাই উচিত লোপামুদ্রা। লোপামুদ্রা মুখ তুলে চেয়ে বলল, আর যদি সে পুরোপুরি ফিরতে চায় এমন একজনের কাছে যাকে ভোলা তার কাছে অসম্ভব? অভিজয় কাছে এসে ফিসফিস করে বলল, চলো তবে যাওয়া যাক সীতামাতার কাছে। প্রথম দিনের বলা উর্মিলাটা যে কার্যকর হতে চলেছে সে খবরটা তো তাকে দিতে হবে। শুনে হেসে ফেলল লোপামুদ্রা। দুজনে হাঁটা ধরল একসঙ্গে। অভিজয়ের আর নিজেকে এই দুনিয়ায় আনফিট বলে মনে হচ্ছে না। সত্যি মূল্যবোধ বেঁচে আছে আজকের এই অর্থ সর্বস্ব আর সুপ্রদর্শনের চড়া মার্কেটে। আত্মবোধ বিলুপ্ত হয়নি এখনো। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।